বন্ধুগণ, সময় এসেছে এই গণতন্ত্র, এই বিচার ব্যবস্থা, এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে। জনগণকে জাগ্রত হতে হবে। কোনো উকিলের সম্পর্কে, কোনো জজের সম্পর্কে, কোনো পুলিশের সম্পর্কে যদি শাসক ডিস্টার্ব করার চেষ্টা করে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের হয়ে গলা ফাটাতে হবে। একটু ভাবুন, যদি আমরা যেখানে বিচারের শেষ স্থল বলে জানি কোথায় কোর্ট, সেখানকার জজেরাদেরকেও যদি বিচার ব্যবস্থাকে যদি এরা গ্রাস করে নেয়, তাহলে বিচার কোথায় গিয়ে পাবো ভাই? এরা ভয় দেখিয়ে, ধমকে চমকে, লোভ দেখিয়ে ওই বিচার ব্যবস্থাকেও কুলসিত করার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করছে। তো আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে, আপনাদেরও জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। যে কোনো জজ থেকে শুরু করে, কোনো আধিকারিক থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে যদি ডিস্টার্ব করে, আমরা ভারতীয় নাগরিক, পশ্চিম বাংলার নাগরিক, বাংলার অধিবাসী, আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে তাদের পাশে আমরা থাকব। প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতিদের যে অত্যাচারের বা তাদেরকে মানসিক যে প্রেসার ক্রিয়েট করছে, তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয়, ভাঙড়ের মানুষ যাবেন তো নাকি? হাত তুলুন তো, একটু দেখবো। প্রস্তুত আছেন তো ভাই? আমাদেরকে থাকতে হবে। তাদেরকে যদি প্রভাবিত করে দেয়, বিচার ব্যবস্থাটাকে যদি গিলে নেয়, তাহলে কোথায় আর বিচার পাবো? তাই আমাদের সজাগ সতর্ক হতে হবে। আজকে আর কটা বাজে? আমি আজকে আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবো না। আজকে একটা বিশেষ দিন আছে। আজকে কি জানেন? ন্যাশনাল ফার্মার্স ডে, জাতীয় কৃষক দিবস বা জাতীয় কিষাণ দিবস। 2001 সালে ভারতবর্ষের পঞ্চম প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকীকে স্মরণ করে এই দিনটা, যা কৃষকদের আত্মত্যাগ, কৃষকদের যে পরিশ্রম, সেটাকে সম্মান দেওয়ার জন্য তৈরি হয়েছিল বা ভারতবর্ষে শুরু হয়েছিল 2001 সালের পর থেকে জাতীয় কৃষক দিবস হিসাবে। আমরা যে স্লোগানটাকে জানি, লাল বাহাদুর শাস্ত্রীজি দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষাণ, সেটাকে কিন্তু পাথেয় করে, সেটাকে অনুসরণ করে স্বল্প দিনের প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। তিনার প্রচেষ্টাতে কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন করেছিল। আজকে আমরা কৃষক দিবস উদযাপন করছি সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে, সারা দেশে করছে। কদিন আগে অপদার্থ কেন্দ্র সরকার কৃষকদের বিরুদ্ধে বেশ কিছু বিল নিয়ে এসেছিল, প্রতিবাদ হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে করে যতটুকু পেরেছিলাম করেছিলাম। কৃষক বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল, ফলে কেন্দ্র সরকার কিন্তু বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। সেই সময় আমার রাজ্য থেকে এই ভাঙড়, যাকে ভোট থেকে ভোট দিয়ে লিড দিয়ে জিতিয়েছিল, লোকসভায় যিনি গিয়েছিলেন এখানকার এমপি, কৃষকদের বিরুদ্ধে, ভাঙড়ে প্রায় 70,000-এর ওপরে কৃষক আছে, এদের বিরুদ্ধে যে বিলটা পাস করিয়েছিল, সেই বিলের ডিবেটে অংশগ্রহণ করেনি, বা যখন ভোটাভুটি হচ্ছিল তার অবস্থানটা কি ছিল। আশা করছি এমপি মহাশয়া আগামী দিনে ভাঙড়ে আসলে তিনার মঞ্চ থেকে এই উত্তরটা দেবেন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এ কথাটা আমি বলছি না, পশ্চিমবাংলার বিধানসভায় কৃষিমন্ত্রী উত্তরটা দিয়েছেন। আর পশ্চিমবাংলার কৃষকদের অবস্থা এত তলানিতে কেন? আজকে কৃষক দিবসে, জাতীয় কৃষক দিবসে আমি ছোট্ট কয়েকটা আপনাদের কথা বলি। বর্তমানে যেটা সব থেকে বেশি সমস্যা চলছে, সার নিয়ে কালোবাজারি। কৃত্রিম ভাবে ডিলারদের সহযোগিতা নিয়ে কিছু তৃণমূলের ঘুষখোর নেতাদের দ্বারাই, কিছু দালালদের দ্বারাই কৃত্রিম ভাবে সারের কি দেখাচ্ছে যে মার্কেটে সার নাই। ওরা কৃত্রিম ভাবে কালোবাজারি করছে। বিধানসভার মধ্যে আপনারা আমাদের পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে, তথা আইএসএফ এর প্রতিনিধি হিসাবে ওখানে গিয়ে মানুষের কথা বলি, কৃষকদের কথা বলি। মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বিষয়টাতে। অবিলম্বে তার প্রশাসনকে কাজে লাগিয়ে কালোবাজার রোধ করার দাবি জানিয়েছিলাম। আজকের এই জাতীয় কৃষক দিবসে একটা সামান্য আপনাদেরকে তথ্য দেব, আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা দেখেছিলেন না, যখন আপনার দিল্লিতে
কৃষক আন্দোলন চলছিল, আপনারা দেখেছিলেন তো? কৃষকরা মার্সিডিজ গাড়ি নিয়ে এসেছিল, BMW নিয়ে এসেছিল, লাক্সারি গাড়ি নিয়ে এসেছিল, দেখেছিলেন? অনেকে যারা ওই বিজেপির মতদর্শে বিশ্বাসী, ওদের মতদর্শে তারা অনেকে খিল্লি করেছিল যে কৃষকরা কিভাবে মার্সিডিজ নিয়ে ঘোরে। হ্যাঁ, কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরার যোগ্যতা রাখে, কৃষকরা ঘোরার যোগ্যতা রাখে, আমি ডেটা দিয়ে বলছি। আর যে ডেটাটা দেব ওদের সরকারেরই দেওয়া ডেটা, আমাদের ডেটা নয়, অ্যাডভোকেট সাহেবদের তৈরি করা ডেটা নয়। মেঘালয়ে চলে যান, হরিয়ানাতে চলে যান, জম্মু অ্যান্ড কাশ্মীরে চলে যান, সেখানে গিয়ে কৃষকদের পরিবার পিছু মাসিক গড় আয় দেখুন, তারা মার্সিডিজ সহ লাক্সারি গাড়ি নিয়ে ঘুরতে পারে। মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি আছে, মাত্র 313 হেক্টর জমি মেঘালয়ে আছে। সেখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড় আয় কত জানেন? এখানকার একটা সরকারি স্কুলের টিচারের নেয় প্রায় 30,000 টাকা মাস গেলে তারা ইনকাম করে। আর আমাদের পশ্চিমবাংলায় চলে আসুন, যেখানে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা যাদের জন্য সচল আছে, সেই আমার কৃষক পরিবারের সন্তানগুলোর জন্য পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। আর এখানে এদের আমাদের কৃষকদের এত দুর্দশা, কি হচ্ছে আমাদের, কি হচ্ছে আমাদের? খোঁজ নিয়ে দেখুন তো আমাদের মাসিক গড়াই কত। আমি কদিন আগে প্রশ্ন করেছিলাম 2022-23 অর্থবর্ষের নিরিখে পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত। মাননীয় মন্ত্রী মহাশয় আমার কিন্তু উত্তরটা তিনি যথাযথ দেননি। আমি আপনাদের দিয়ে রাখছি, 2021-22 কথা বলছি। 2021-22 তথ্য বলছে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই হচ্ছে 7,000 টাকার নিচে। বুঝতে পারছেন না? 7,000 টাকার নিচে। আর যেখানে এখানে আর চাষযোগ্য জমি কত আছে জানেন? ও প্রায় 88 লক্ষ হেক্টর জমি পশ্চিমবাংলাতে যারা চাষবাস হয়। আর 313 হেক্টর মাত্র মেঘালয়ে। সেখানে কত ডিফারেন্সটা কেন? সেখানে প্রায় 30,000, এখানে 7,000-এর নিচে কেন? ডিফারেন্সটা অনেক ব্যাপার আছে। দুটো তিনটে বিষয় বলবো, সময় স্বল্প। প্রথম হচ্ছে আমরা কাদেরকে নির্বাচিত করে আইনসভার মধ্যে পাঠাচ্ছি, ফার্স্ট এখানে ডিফারেন্স। আমরা কাকে পাঠাচ্ছি? যার মানুষ সম্পর্কে শ্রেণী বন্ধু তারা নয়, তারা শ্রেণী শত্রু বলে মনে করি যারা, তাদেরকে পাঠাচ্ছি। কাদেরকে আইনসভার মধ্যে পাঠাচ্ছি? তারা গিয়ে ওখানে টিকটক ভিডিও করছে, তারা সেলফি নিচ্ছে, এই কাজে তারা ব্যস্ত। আর আমরা যদি প্রকৃত মানব বন্ধুকে যদি পাঠাতাম, শ্রেণী বন্ধুদেরকে যদি পাঠাতাম, কৃষক বন্ধুদেরকে যদি পাঠাতাম, সে বিধানসভার মধ্যে গিয়ে বলতো যে আমাদের রাজ্যের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করার ট্রেনিং দেওয়া হোক। আমরা সকলে জানি সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলাও তার বাইরে নয়, প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে। কিন্তু এই স্বল্প জমিতে বেশি উৎপাদন কিভাবে করবে, উৎপাদন করে কিভাবে কিছু অর্থ উপার্জন করবে, তার ব্যবস্থা এরা নিচ্ছে না। বিজ্ঞানসম্মতভাবে কৃষকদেরকে চাষের জায়গা দেখাচ্ছে না। দ্বিতীয় কি হচ্ছে? বিজ্ঞানসম্মতভাবে না চাষ করার ফলে কি সমস্যা হচ্ছে শুনুন। আমি একটা মাছ চাষ যারা করে তাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, তাহলে আরো সহজ হবে। আমরা যারা স্বাভাবিকভাবে আমিও জানতাম একটা যদি ঘেরিতে 10 কিলো মাছ থাকে তাহলে 10 কিলো মাছেরই খাবার দিতে হবে, এটা স্বাভাবিকভাবে আমরা জানবো। বা অনেক সময় 15 কিলো খাবার দিয়ে দেবো যাতে মাছ খেয়ে বড় হয়। কিন্তু বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞানসম্মতভাবে যদি সায়েন্স বলছে যদি বিজ্ঞানসম্মতভাবে আপনি চাষ করতে চান, 10 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিতে বলছে, তাহলে মাছটা দ্রুত বাড়বে। ফলে আমার কি দুটো ক্ষতি হচ্ছে? 10 কিলো মাছ থাকলে আমি 15 কিলো খাবারের দিচ্ছি, 13 কিলো খাবারের দামটা আমাকে দিতে হচ্ছে, আমার 13 কিলো খাবারের দামটা বিফলে যাচ্ছে। আর একটা কি হচ্ছে, অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় দেখবেন পানি নষ্ট হয়ে যায়, মাছ মারা যাচ্ছে। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? মৎস্য চাষিরা। আর যদি আপনাকে আমাকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে চাষ করা হতো, তাহলে ওই 13 কিলো সারের খাবারের দামটা আমি বাঁচাতে পারতাম। তাহলে 7,000 টাকা যে মাস গেলে ইনকাম করছে, এটা বাড়তো, টাকাটা আমার বেঁচে থাকতো। তো এগুলোতে সিস্টেম, এগুলো করে না। কারণ আমরা কাদেরকে পাঠিয়েছি? সে তোলা তুলতে ব্যস্ত। যদি পাঠাতাম ওই কৃষক পরিবারের একজন সন্তানকে, যদি পাঠাতাম ওই মৎস্যজীবী পরিবারের একজন সন্তানকে, তারা এটার দুঃখের কথা বুঝতো। বা যদি পাঠাতাম ভিন্ন পরিবার হলেও কি হবে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কথা ভাবে।
মানুষের কথা ভাবে, সমাজের কথা ভাবে, রাষ্ট্রের কথা ভাবে, তাদেরকে যদি পাঠাতাম আমাদের এই দুর্দিন দেখতে হতো না। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আজকে রক্তদান মহোৎসবের সাথে সাথে জাতীয় কৃষক দিবসে কৃষকদের নিয়ে আর কয়েকটা কথা বলবো। তো আপনাদের এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে প্রশ্ন করেছি যে পশ্চিমবাংলায় আমাদের ভাঙড়ের কৃষকের সংখ্যা কত। যে উত্তর দিয়েছে এই মুহূর্তে নাই, 70,000-এর ওপরে কৃষকের সংখ্যা বলেছে। তারপরে প্রশ্ন আমার ছিল, অনেক কটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন ছিল, কজন বার্ধক্যে উপনীত হয়েছে কৃষক ওল্ড এজ পেনশন আছে। যারা কৃষক, যারা 60 বছরের ওপরে কৃষকদের বয়স হয়েছে, তারা সরকার থেকে একটা পেনশন পাবে প্রত্যেক মাসে। কত পেয়েছে সেখানে তথ্য দেখে তো আমি ভয় খেয়ে গেছিলাম। মাত্র 470 জনের লিস্টে নাম নেই। 70,000 টোটাল কৃষক, 70,000-এর ওপরে, আর 60 বছরের ওপরে মাত্র 470 জন কৃষক ভাতা পাচ্ছে, ওল্ড এজ পেনশন পাচ্ছে। ভাবতে পেরেছেন তাহলে গোলমেলটা কোথায় হচ্ছে? আমি আপনাদের বলে রাখি মঞ্চ থেকে, আমি তারপরই প্রশ্ন করেছিলাম যে আমার ভাঙড়ে এরকম হাজার হাজার কৃষক আছে যারা কৃষক ভাতা পাওয়া যোগ্য, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা কৃষক ভাতা পাচ্ছে না, ওল্ড এজ পেনশন পাচ্ছে না, কি করতে হবে? তিনি বলেছেন অ্যাপ্লিকেশন করুক, আমরা ব্যবস্থা করব। আপনারা যারা এখানে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন, বা আপনাদের পরিবারের যে সমস্ত কৃষকরা 60 বছরের ঊর্ধ্বে বয়স, তারা কৃষি ভাতা, কৃষক ফার্মার্স ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য, তার অ্যাপ্লিকেশন করে আমাকে একটা রিসিভ কপি দিন। আপনাদের জন্য প্রয়োজনে মন্ত্রীর দ্বারস্থ হয়ে যাতে আপনাদের ভাতাটা, আপনাদের অধিকার ভাতা বলছি ঠিক কথা, কিন্তু অধিকার আপনারা পান, তার আমরা ব্যবস্থা করে দেব। এই দায়িত্ব আমার। আমি বিরোধী দলের বিধায়ক, আমি রাজ্যসভার এমপি। আমি তুই ভুল বলি, উনি জানেন তো, ভুলকে ভুল, ঠিককে ঠিক দেখে উনি। কে নিজের কে পড়েন উনি দেখেন না, ভুলকে ভুল বলেন, ঠিককে ঠিক বলেন। ওই জন্য ওনাকে এত আমার ভালো লাগে, এত ভালোবাসি। যে আমার দলের লোক, অমুক দলের লোক ভুল করেছে বলে চুপ করে যাবো, ওটা ব্যাপার না। যদি আমি ভুল বলি, উনি, আমি আশা করছি এখনই কাউন্টার করবে। আমরা বিরোধী বিধায়ক, আমার কাজ কি? আমি শাসকে যদি থাকতাম এখানে একটা আমার ভূমিকা থাকতো, বিরোধী আমারও ভূমিকা কি থাকবে? আপনাদেরকে সামনে রেখে আমি একটা, আমাদের বিমানবাবু যখন এসেছিলেন বিজয়গঞ্জ বাজারে, একটা আমি ঘোষণা করিয়েছিলাম তাকে দিয়ে, যে ক্ষমতায় আসলে আমরা এই করে দেবো। কিন্তু আমরা ক্ষমতায় আসিনি, আমরা বিরোধী দলের বিধায়ক, আমাদের কাজ কি? আমরা ভাঙড়, আমাদেরকে আপনি পাঠিয়েছেন কেন? আমাকে কি কারণে পাঠিয়েছেন? গিয়ে সেলফি তোলার জন্য? এই কারণে নাকি? না টিকটক ভিডিও করার জন্য? তা তো নয়। পাঠিয়েছেন আপনাদের অভাব, অভিযোগ, চাওয়া পাওয়াগুলো ওখানে জানানো, ওখানে আইন তৈরি হচ্ছে, কৃষকদের জন্য কি আইন হওয়া দরকার, আরো যেগুলো আইন সবার মধ্যে পাঠানো আপনাদের ভালোর জন্য। আমি আপনাদের এলাকায় ঘুরি, মাঝে মধ্যেই অভাব অভিযোগগুলো শুনি, সেখানে গিয়ে উত্থাপন করি। আমি যদি শাসকে থাকতাম সমাধান হয়ে যেত, শাসকে নাই, যারা সমাধান করার দায়িত্ব তাদের কানের কাছে আওয়াজটা গুঁজে দিই। যেমন আমি ঘুরে দেখেছি ছেলে গোয়ালিয়া থেকে শুরু করে সোনপুরের ব্রিজ, আপনার বড়ালির ব্রিজ, আরো অনেক ব্রিজ আছে যেগুলো দুর্বল হয়েছে, যে কোনো টাইম ভেঙে পড়তে পারে, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে যাতে কংক্রিটের ব্রিজ নির্মাণ হোক, তার দাবি আমি ওখানে গিয়ে করেছি। এটা ডিউটি আমার, আমি পালন করেছি। আমি ভাঙড়ে খোঁজ নিয়ে দেখলাম, ঘুরে দেখলাম, ভাঙড়ের জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয়, আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্রছাত্রীর অনুপাতে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই। তার দাবি ওখানে করলাম যে ভাঙড়ে আর একটা কলেজ চাই, এবং যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই, আপার প্রাইমারি মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো হোক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়িয়ে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নয় বা অশিক্ষক কর্মী যারা আছেন, সেটাকে পূরণ করা হোক। আমি আপনাদের এখানে ঘুরে দেখলাম যে ভাঙড়ে বেশ কিছু প্রতিভা সম্পন্ন প্লেয়ার আছেন, যেমন শিক্ষাতে ভাঙড় এগিয়ে আছে। আমি স্যারের উদ্দেশ্যে বলবো, স্যারকে আমি জানানোর জন্য বলছি, ভাঙড়ে 2021 সালে এমন একটা রেকর্ড করেছে, স্যারের জানানো দরকার, স্যার হয়তো জানে। আরেকবার আমি রিমাইন্ড করছি যে অর্থের অভাবে নিটের কোচিং নিতে পারেনি, সে ইউটিউব দেখে দেখে নিটের কোচিং নিয়ে অল ইন্ডিয়ার র্যাঙ্কে 1947 র্যাঙ্ক করেছে এই ভাঙড়ের ভূমিপুত্র। ভাঙড়ে অনেক সাহিত্যিক আছে, কবি আছে, লেখক আছে, ভাঙড়ের অনেক ভূমিপুত্র রাজ্য স্তরের বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারীতে তারা আছেন। এই যেমন তাদের মেধা আছে, ঠিক একইভাবে স্পোর্টসেও অনেক প্রতিভা আছে। একজন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম,
শাহজাহান বুলবুল সে শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরে গিয়ে ভারতের হয়ে মেডেল নিয়ে এসেছে এই ভাঙড়ের ভূমিপুত্র, এই ভাঙড়ের ভূমিকন্যা পিউ ঢালি। সে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে, ভাঙড়কে গর্বিত করেছে। তহুরা খাতুন এই ভাঙড়ের ভূমিকন্যা, সে জাতীয় রাজ্য স্তরের গণ্ডি পার করে জাতীয় স্তরে গিয়ে সে মেডেল নিয়ে এসেছে। এই ধরনের অনেকে আছে, আইএসএল খেলছেন, কলকাতা ফুটবল লিগ খেলছেন, ঝাড়খণ্ডে গিয়ে ক্রিকেট লিগে এই ভাঙড়ের ছেলেরা চান্স পাচ্ছে। আমি দেখলাম ভাঙড়ের অনেক প্রতিভা আছে, কিন্তু দুঃখের বিষয় তাদের নার্সিং এর অভাবে, তাদের প্র্যাকটিসের সেই অনুকূল পরিবেশের অভাবে তারা অচিরেই অনেক প্রতিভা বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের অর্থনৈতিকভাবে দুর্বল, তারা কলকাতাতে গিয়ে, সায়ে গিয়ে বা বিভিন্ন কোচিং ক্যাম্পে গিয়ে তারা ট্রেনিংটা ঠিক মতো নিতে পারছে না। একটা সময় লাগছে যেতে, তাদের শারীরিকভাবে দুর্বল হচ্ছে। দ্বিতীয়ত অর্থের অনেক প্রয়োজন হয় দূরে গিয়ে ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য। আমি রাজ্যের ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের কাছে দাবি করেছি, ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স গড়তে হবে। এ দাবি ভাঙড়বাসীর জন্য আমি বিধানসভায় করছি। এ ধরনের একাধিক দাবি আছে, রাস্তাঘাট থেকে শুরু করে ভাঙড় 2 নম্বর ব্লকের পরিবহন ব্যবস্থা একদম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, সেটা যাতে উন্নত মানের হয় তারও দাবি করেছি। আজকে আমি ওই বিষয়ে বেশি কিছু বলবো না, প্রোগ্রাম শেষের দিকে এসেছে। আপনাদের কাছে অনুরোধ করব, 3টে বিষয় মাথায় রেখে আপনারা চলবেন। প্রথম কথা, শিক্ষা। শিক্ষা যদি একবেলা খেতে না পান, আপনারা উপোস থাকবেন, রোজায় থাকবেন। আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আসার কারণ আমার অন্যতম একটা, এনাদের দেখে গার্জেনরা শিখুন যে আগামী দিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের সাথে আপনার সন্তানটাও যত ইনার যোগ্য উত্তরসারী হয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কালো কোর্ট পরে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য দাপিয়ে বেড়াতে পারে। ইনাদের দেখে সে অনুপ্রেরণা আপনাদের মধ্যে আসুক। এই জন্যই তা না, একবার নিয়ে এসেছিলাম শানপুরে কিং ফয়সাল ইউনিভার্সিটির একজন প্রফেসরকে, বিভিন্ন সময় বিভিন্ন আরো যা দুজন আমাদের আছে পাশে বারাইপুর কোর্টে তারা প্র্যাকটিস করে, হাইকোর্টেও আমাদের অনেক সহযোগিতা করছে, আমার নুর ইসলাম ভাইকে, আমার মজনু ভাইকে, এনারাও আছেন, আপনারা জানেন আমাদেরকে সহযোগিতা করছে। এগুলো দেখুন, দেখে আমাদের মনের মধ্যে সেটা আনতে হবে। আমাদের ভাঙড়ে মেধা আছে, মেয়েরাকে আমরা বিপথে যেতে দেব না। একবেলা যদি খেতে না পান, খাবেন না, রোজা উপোসে থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারপরে বলছি, অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আপনারা যদি মনে করেন অর্থের প্রয়োজন আছে বা বিভিন্ন গাইডের প্রয়োজন আছে, আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য প্রস্তুত আছে। আসুনে গিয়ে নির্দ্বিধায় আমাকে জানাবেন, আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমরা তুলে নেব। শুধু এটা আইএসএফ বা সাধারণ মানুষের জন্য নয়, ভাঙড়ে যারা বোমগুলির আমদানি করে, ভাঙড়ে যারা গুলি করে বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করে, যারা নমিনেশন কেন্দ্র ঘিরে ধরে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল, যারা ভোট কেন্দ্রে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল, তাদের উদ্দেশ্য আমার বার্তা দিচ্ছি, আপনার যদি অর্থের অভাবে আপনার সন্তান বা আপনার পরিবারের কারো পড়াশোনার বন্ধ হয়ে যায়, বন্ধ করবেন না। আপনি গোপনে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানেরও পড়াশোনার দায়িত্ব আমি বিধায়ক আমি কাঁধে তুলে নেব সবার জন্য। দ্বিতীয় কথা, সৌজন্যতার রাজনীতি করবেন, যাকে যার ভালো লাগছে ভোট দেবেন। সংবিধান 326 নম্বর ধারাতে বলেছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোট দিতে পারবে। যাকে ইচ্ছা ভোট দেবেন, যাকে ভালো লাগবে তার দলে যাবেন, তার ঝান্ডা ধরবেন। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি স্যার যদি আবার আসেন, স্যারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। স্যার বলবো, প্রস্তাবটা রাখবো। প্রস্তাবটা হচ্ছে, আমার সংবিধান আমি জানবো, আমার সংবিধান আমি জানবো। আমাদের সংবিধান আছে জানেন না? আমরা যারা ভিন্ন ধর্মে বিশ্বাসী, আমরা আমাদের ঘরে কি ধর্মগ্রন্থ রাখি, পড়াশোনা করি, থেকে জ্ঞান অর্জন করে সমাজে চলার চেষ্টা করি। আবার ভারতবর্ষের একটা মহত্ব, যারা ধর্ম মানে না তারাও ওই দেশে মাথা তুলে বাঁচতে পারে। এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্র। এটাই, যারা ধর্ম পালন করে, আবার যারা ধর্ম পালন করে না তাদের ভালো লাগে অনেকের, কিন্তু আমরা তার বিরোধিতা করতে পারবো না। এটা আমাদের দেশের সংবিধান, এটা পাওয়ার দিয়েছে।
যেটা বলছিলাম, আমরা ধর্মগ্রন্থ বাড়িতে রাখি, যার যে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ধর্মগ্রন্থ বাড়িতে রেখে যেমন মাঝে মধ্যে পড়াশোনা করছি, ঠিক একইভাবে দেশের আইন বিচার ব্যবস্থা কোথায় কিভাবে হবে না হবে, আপনার অধিকার কি সেটা জানার জন্য একটা গাইড বুক আছে, গাইডলাইন আছে, সেটা কি সংবিধান। সেই সংবিধানটাও আমরা প্রত্যেকে বাড়িতে রাখবো এবং সেই সংবিধানকে আমরা অধ্যয়ন করব, আমাদের চলার পথে সেটাকে অ্যাপ্লাই করব। তার সূচনা আমি আশা করব আমাদের এই ধরনের স্বনামধন্য আইনজীবীরা আসলে আমরা ওই ধরনের কোনো একটা শীর্ষক নাম দিয়ে যে সংবিধান সম্পর্কে, অধিকার সম্পর্কে একদিনের আমরা প্রোগ্রাম করব। ঘন্টা 2-3 প্রোগ্রাম হবে, ওই দিনকে অন্য কোনো বক্তব্য হবে না। আপনি কৃষক, আপনার অধিকার কি, আপনি নাগরিক, আপনার অধিকার কি, আপনি মৎস্যজীবী, আপনার অধিকার কি, আপনি ছাত্র, আপনার অধিকার কি, আপনি মহিলা, আপনার অধিকার কি, কি আছে না আছে, আপনি কোথায় বঞ্চিত হচ্ছেন না হচ্ছেন, আপনার বাড়িতে পুলিশ চলে আসছে বিনা নোটিশে, আপনি কি করবেন, হ্যান করবেন ত্যান করবেন, যাগুলো যা আছে, যেগুলো আমাদের মানব জীবনের এসেন্সিয়াল প্রয়োজন হয়ে যায়, সেইগুলো আপনাদেরকে জানানো হবে। যার নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য স্বনামধন্য আইনজীবী তথা আমাদের সকলের প্রিয় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। কি আপনারা আসবেন তো? ডাক দিলে আসবেন তো? স্যার আসবেন কিন্তু ওখানে স্যারের নেতৃত্বে আমাদের উকিলদের একটা টিম আসবে। সেই দিনকে ঘন্টা 2 কি ঘন্টা 3 একটা প্রোগ্রাম হবে। শুধু আইন সম্পর্কে আপনারা জানতে চাইবেন। প্রথমে আইনের কথা বলে দেবে, আপনার বাড়িতে রাত্রে পুলিশ আসলে মহিলা পুলিশ সাথে নিয়ে আসতে হবে, কি করতে হবে, আপনাকে কোন কেসে বিনা নোটিশে অ্যারেস্ট করতে পারবে না থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আপনি বিনামূল্যে উকিল কিভাবে পাবেন, কোথায় গেলে পাবেন, আপনি সংখ্যালঘু, আপনি আতঙ্কে আছেন, কি খাবেন না খাবেন না, সংবিধানের কত ধারায় লেখা আছে আপনার খাওয়ার স্বাধীনতা, আপনার বাসস্থানের স্বাধীনতা। 1 মিনিট স্যার, শেষ করে দেবো। এইগুলো সবটাই এনারা আপনাদেরকে শোনাবে। আপনারা উপস্থিত হবেন তো? খুব তাড়াতাড়ি ডেট করব। কত হয়েছে তো আমরা এখানেই বক্তব্য শেষ করছি। আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের এই মঞ্চে যে সমস্ত জ্ঞানীগুণীরা এসছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধু সহ মিডিয়ার বন্ধু এবং প্রশাসনের বন্ধুরা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে রক্তদান পর্ব এখনো চলবে, বক্তব্য পর্ব এখানেই সমাপ্ত হলো। আমি অনুরোধ করব স্যার, আপনারা আমাদের এখন সম্মানীয় আইনজীবী তথা রাজ্যসভার এমপি যারা রক্ত দিচ্ছেন ওখানে যাচ্ছে, আপনারা ডিস্টার্ব করবেন না, ওখানে বেশি ভিড় করা অনুচিত। তিনি যাচ্ছেন, তাকে রাইনুল সহ অঞ্চল নেতৃত্ব যারা আছেন তারা সহযোগিতা করে নিয়ে যাচ্ছে, তাকে একটু ব্যবস্থা করে দিন। দেখুন, শহরের মানুষ আসছে গ্রামে, গ্রামের পরিবেশ সম্পর্কে, ভাঙড়ের পরিবেশ সম্পর্কে শহরে গিয়ে চর্চা হবে। ভাঙড়কে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক কারবারিরা, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আজকে আসছেন যারা শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে, মজনু ভাই আছেন, নুরুল হাসান, নূর আলম ভাই আমাদের বারাইপুর কোর্টে এনারা আছেন, আরও অ্যাডভোকেটরা আছেন, তারা সবসময় আপনাদের জন্য নিয়োজিত আছে। গণতন্ত্রকে রক্ষার লড়াইয়েরা এক একজন এনারাও সৈনিকের ভূমিকা পালন করছেন। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এই অঞ্চলে যারা বিজেতা প্রার্থী আছেন, যারা লড়াইয়ে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা ভোট দিয়ে জিতিয়েছেন পঞ্চায়েত ভোটে আমাদের প্রার্থীদেরকে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা সকলে মিলে সেই দিনের অপেক্ষা করছি, সেই সকালে অপেক্ষা করছি, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার অপেক্ষা করছি। তবে আশা করব আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সজাগ সচেতন হতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে দ্রুত পূরণ হব। তাই আবারও বলি, ঘোষণা দিচ্ছি, আমরা আমাদের বক্তব্য পর্ব হয়তো শেষ হচ্ছে, কিন্তু রক্ত নেওয়ার পর্ব, রক্তদান পর্ব এখনো চলছে। আজকের রক্তদান মহা উৎসবের শেষ দিনে অন্তিম লগ্নে এসে প্রত্যেক রক্তযোদ্ধাকে শুরু 14 তারিখ থেকে শুরু করে আজও পর্যন্ত যারা রক্ত দিচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রত্যেক আয়োজক কমিটিকে, যারা অঞ্চল কমিটি যারা আয়োজন করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই প্রোগ্রামগুলোতে যারা কভার করতে এসে
এসেছেন, তারাও অনেক যারা বাধার সম্মুখীন হয়েছে তারপরেও কভার করছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যে সমস্ত শ্রোতারা এসেছিলেন আমাদের প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। ব্লাড ব্যাংক যারা ছিলেন, যাদের প্রচেষ্টায় এই রক্তদান উৎসব সম্পূর্ণ হচ্ছে, আমরা এক ফোনে যাদের কাছ থেকে রক্ত পেয়ে যাই, অনেক সময় আমাদের বিপদ আপদে পড়ে রাত বিরেতে আমাদের কাছে ফোন আসে, আমরা সাথে সাথে এই ব্লাড ব্যাংকগুলোকে ফোন করি, তারাও আমাদের রক্তের ব্যবস্থা করে দেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। আমি তিনজনের নাম ঘোষণা করব, তারা আপনারা গিয়ে আপনাদের মূল্যবান রক্ত দেবেন। মিজানুর মোল্লা, রুমা বিবি, কাসেম আলী মোল্লা, এই তিনজনের অপেক্ষায় আছে ওখানে রক্তদান শিবির যেখানে চলছে। আপনারা গিয়ে তাদের সাথে দেখা করুন। আপনাদেরকে বিশেষ কারণে আপনাদেরকে ওখানে আহ্বান করছে, আপনারা ওখানে হাজির হন। আপনারা জামিনের জন্য তাড়াহুড়ো করে 10,000 15,000 টাকা অনেক উকিলকে দিয়ে ফেলছেন। আপনাদের এই মাইকের মধ্যে মাইক দিয়ে ঘোষণা করছি, আমি আপনাদের বলেছি যে কমিটমেন্ট করেছি, কমিটমেন্টে আমি থাকবো, যে আমি আপনাদেরকে হয়তো কিছু দিতে পারি না, কিন্তু আমার কোনো এক ভাই যদি অ্যারেস্ট হয় তার পরিবারকে 1 টাকা লাগবে না। তার প্রয়োজন আমি সুপ্রিম কোর্টে গিয়ে তাকে জামিন করিয়ে মালা পরিয়ে তাকে বাড়ি পৌঁছাবো। আপনারা ভুল করে ফেলেন, টাকা পয়সা কোনো উকিল যদিও চাই আপনারা তাকে দেবেন না। আমরা তার জন্য এনগেজ করেছি উকিল, আমাদের উকিলরাও আছে, এখানে দুজন আছে, আরো অনেক উকিল আছে, সারা রাজ্যে আমাদের উকিল আছে। তারা আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে। এই দুই ভাই দেখছেন, আরো আছে অনেক, এনারা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসে আমাদেরকে বলেছে, ভাইজান আপনারা যে লড়াই করছেন, লড়াইকে কুর্নিশ জানাই, আমরা আমাদের লেভেল থেকে আইনের মাধ্যমে আপনাদেরকে এই লড়াই আমরা সহযোগিতা করব, আমরা জামিন করিয়ে 1 পয়সা নেব না, এরা আমাদেরকে জানাচ্ছেন। যে খরচটা হয় একটা জামিনের ক্ষেত্রে, হ্যাঁ এনারা কিন্তু বলছেন 1 পয়সা নেবে না, কিন্তু এনাদেরও তো সংসার ধর্ম আছে ভাই। আমরা অন্য ক্ষেত্রে যারা অনেক পয়সা নেই আমাদেরকে তার ক্ষেত্রে একটু কম দিই এনাদেরকে, বা জামিনের ক্ষেত্রে যে খরচগুলো লাগে সেইগুলো কি করি, সেগুলো আমাদের বিয়ার করতে হবে, তবে সব ঘাট থেকে দেবে। তাই আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কথা, যে আপনারা কাউকে অ্যারেস্ট করেছে ভয় খাওয়ার কোনো দরকার নেই। আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন, নাকে তেল দিয়ে ঘুমাবেন। আপনার ছেলেকে কোর্টে তোলার আগে আমাদের লয়াররা আপনার জন্য প্রস্তুত আছে, আপনার ছেলেকে জামিন করানোর জন্য। কাশীপুরে ধরলে অ্যারেস্ট করেছে, কাশীপুর থেকে কোর্টে যাওয়ার আগে আপনার বাড়ির কোনো সদস্য, তার আগে আমি কথা দিচ্ছি কোর্টে আপনার লয়ারকে আমরা দাঁড় করিয়ে রেখে দিই। কি উকিল সাহেব ভুল বলছি নাকি? রাত্রে অ্যারেস্ট করেছে, রাত্রে উকিল কি ফোন, রাত্রে উকিলের কাছে আধার কার্ড ভোটার কার্ডে পাঠিয়ে দেওয়া, উকিল সাহেব কালকে ছেলেটা, উকিল সাহেব গিয়ে খোঁজ নিতে থাকে, ভাঙড় থানা থেকে এসেছে, যেখানে লকআপে রাখে। এত শিখলাম কিভাবে, জেল খেটেছি বলে তো। আর আজকে আমার যে ভাইরা জেল খেটেছে সব একটা করে ডিক্লেয়ার হয়ে গেছে, বুঝবেন, ওরা জেল যেতে প্রস্তুত। জেলে কি আছে, ফোন ছাড়া লাইফ। বাকি অনেক শিক্ষা আছে ওখানে গেলে, অনেক শিক্ষা অর্জন হবে। আমি তো মনে করি, আমি ধন্যবাদ জানাই, মনে করি না, আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, মহাশয়কে, যে নওশাদ সিদ্দিকীকে জেল খাটিয়ে যে জ্ঞানগুলো হয়তো জেলের বাইরে থাকলে করতে হতো না, সেটা জেলে গিয়ে সেই জ্ঞানটা আমি পেয়েছি। লিডার হতে গেলে বেশ কিছু জ্ঞান রাখতে হয়, আমি লিডার হতে চাইছি না, আমি বোঝানোর জন্য বলছি। তার মধ্যে একটা জ্ঞান জেলের মধ্যে পরিবেশ কি, সেই জ্ঞানটা আমার হয়ে গিয়েছে। তাই আমি আপনাদের বলবো, জেলের ভয় কেউ পাবেন না, জেলের ভয় কেউ পাবেন না। শীতকালের সময় যদি পুলিশ অ্যারেস্ট করে মিথ্যা ভাবে বা যাই ভাবে হোক, আপনি পুলিশকে বলবেন স্যার একটু দাঁড়ান, কম্বলটা অন্তত নিয়ে নি। কি বলছি বুঝতে পেরেছেন? কম্বলটা নিয়ে নেবেন।
ঠান্ডায় ওখানে যে কম্বলটা দেয় একটু পাতলা কম্বল হয়, জেলের কম্বলগুলো একটু পাতলা হয়। তো বলবেন দাঁড়ান কম্বলটা নিয়ে নিন, কম্বল নিয়ে চলে যাবেন, বাকি আমাদের উপরে ছেড়ে দিন, আমাদের লয়াররা আছে। প্রয়োজনে বললাম বারাইপুর কোর্টে জামিন হয়নি, আলিপুর জজ কোর্টে যাব, সেখানে না জামিন হলে কলকাতা হাইকোর্টে গিয়ে জামিন করাবো। আমি ধরে নিচ্ছি কলকাতা হাইকোর্টেও জামিন হবে না, সুপ্রিম কোর্টে গিয়ে আমার ভাইকে জামিন করিয়ে মালা পরিয়ে ভাঙড়ে পৌঁছে দেবো। আপনারা নির্দ্বিধায় থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আপনার ছেলে আপনার পরিবারের সন্তান, সেও কিন্তু আইএসএফ এর পরিবারের একজন সদস্য, এটা মাথায় রাখবেন। আপনার যেমন তার প্রতি ভালোবাসা আছে, আইএসএফ এরও তার সদস্যের প্রতি ভালোবাসা আছে, এটা মাথায় রাখবেন। কারণ হিসাবে আইএনডিআই এর জোটে সারা ভারতবর্ষ হয়েছে, অনেক দল আছে, হয়তো আমরা সেই জোটের থাকলে দুটো সিট এমনিতে বার করে নিতে পারতাম, কিন্তু আমাদের কাছে সিটের থেকে বড় কথা হচ্ছে আমার ভাইয়ের আবেগ, আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের জেল খাটা, আমার ভাইয়ের শহীদ হওয়া, আমার ভাইয়ের গুলি খাওয়া আমাদের কাছে বড়। সেটাকে আমরা বিসর্জন দিতে পারি না। যে আমার ভাইকে গুলি চালালো, যার হাতে আমার ভাইয়ের খুন লেগে আছে, যে আমার ভাইকে মিথ্যাভাবে জেল খাটাচ্ছে, তাদের সাথে এক টেবিলে বসে চা খাবো? তাদের সাথে আবার গণতন্ত্র রক্ষার লড়াই যাব? যাদের দ্বারাই পশ্চিম বাংলার গণতন্ত্র ভুলন্ডিত, যাদের দ্বারাই পশ্চিম বাংলার যুব সমাজ আজকে চিন্তিত, তাদেরকে নিয়ে এক টেবিলে বসতে পারা যায় না। একা লড়াই করব, আমাদের কর্মী সমর্থকদের দিয়ে লড়াই করব, যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা ধরে লড়াই করব, কিন্তু কোনো চাকরি চোর, গরু চোর, তোলাবাজদের সাথে এক টেবিলে বসবো না। আমাদের আবেগ আপনারা, আমাদের আবেগ। মনে রাখবেন যে আপনার পরিবারের কেউ জেলে গেলে আপনি যতটা কষ্ট পান, আইএসএফ অতটা কষ্ট পায়, আপনাদের বিধায়ক অতটাই কষ্ট পায়, এটা মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আমি এবার যাব মঞ্চ আমাদের ক্যাম্পের মধ্যে। আপনাদের কাছে অনুরোধ করবো, আমি প্রত্যেকের কাছে ভলেন্টিয়ার বন্ধুদের বলবো গেটের মুখটা একটু জ্যাম করে দাও, শুধু রক্তদাতা ছাড়া কোনো কেউ আপনারা ভিতরে যাবেন না, আপনাদের কাছে আমি অনুরোধ করছি। এখন রক্তদান পর্ব চলছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। হয়ে গেছে রক্ত দিতে হবে। আমার দিক ঘোরাচ্ছিল ভেঙে যাবে। ভাইজান চলে যাচ্ছে ওই দিক দিয়ে, তারপরে জ্ঞান মাছ তাড়াতাড়ি ঘুরিয়ে দিচ্ছে, ভালো হয় না? আমি ছাড়া মিলিয়ন করে দাও। ঠিক কথা।